হ্যালো, ওয়েলকাম টু হার্ড পিচ। আমি চন্দ্রিম ব্যানার্জি। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যাকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতের চাণক্য। তার নাম তৃণমূলের প্রাক্তন, বিজেপির বর্তমান শ্রী মুকুল রায়। নমস্কার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার নমস্কার নমস্কার। প্রথম কথা, কেমন আছেন এই কোভিডের এতে? দেখো, শুধু আমি নয়, সারা পৃথিবীর মানুষ কোভিড-19 তো ভালো নেই, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এরই মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একটা জায়গায় নিয়ে যাওয়ার ফলে ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক ভালো আছে। তার কারণ, এবং ভারতবর্ষকে পুনর্গঠনের লক্ষ্যেও আত্মনির্ভর ভারত যে কর্মসূচি নিয়েছেন, তাতে এই অসহায় অবস্থার মধ্যেও দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ ভাবছে তারা আবার ঘুরে দাঁড়াবে। একটু পুরনো জায়গায় চলে যাই। 2017 25শে সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাড়লেন। অক্টোবর 2017 ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন। এই এক মাসের গ্যাপটায় মাথায় কি চলছিল? দেখো, এই তো জায়গায় দাঁড়িয়ে আমি নিজে থাকি, সেটা হচ্ছে কাঁচরাপাড়া, আমার বাড়ি। আমি এই পুরো টাইমটাই আমি অধিকাংশ সময় কাঁচরাপাড়ায় থেকেছি এবং স্বাভাবিকভাবেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে ওইখান থেকে। সেই রাজনৈতিক জীবনে কোভিড-19 যে লকডাউন, এবং যদিও আমপান আমার ওই জায়গায় বড়োভাবে আঘাত না করলেও সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশায়, পাশেই কল্যাণী, তার পাশে হরিণঘাটা, তার পাশে নৈহাটি, তার পাশে রানাঘাট, এবং আমার বাড়িটার একটা সংযোগস্থল হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি। চেষ্টা করেছি দুর্দশগ্রস্ত মানুষদের, কারণ তখন তো গাড়ি ঘোড়া চলছে না, সেই দুর্দশা কোনো মানুষদের পাশে থাকার এবং তাদের যদি সাহায্য কিছু একটা করতে পারি, এইভাবেই কাটিয়েছি। ভারতীয় জনতা পার্টি একটা রেজিমেন্টেড পার্টি, যেটা বলে ডানপন্থী হলো একটা রেজিমেন্টেড পার্টি, একটা স্ট্রাকচার আছে, তার একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ আছে। তৃণমূল সে জায়গায় অনেকজনই বলে একটা আনরেজিমেন্টেড পার্টি। কিন্তু কি কোথাও কি মনে হয় না যে মমতা ব্যানার্জি একটা ড্রাইভিং ফোর্স এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে? দেখুন, রাজনৈতিক জগনে যতই আপনি রেজিমেন্টেড ফোর্স হোক, আপনি যদি পিছন থেকে দেখেন, কংগ্রেস দেখুন, ভারতীয় জনতা পার্টি দেখুন, সব সময় ব্যক্তি কিন্তু একটা জায়গায় উঠে। যেমন ধরুন, বিজেপিতে অনেক নেতা আছে এই মুহূর্তে, কিন্তু লোকে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, সে বলবে এটা মোদিজির পার্টি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে যখন মানুষ পৌঁছয়, তখন ব্যক্তি কিন্তু একটা জায়গায় উঠে পড়েন। এই মুহূর্তে সবাই জিজ্ঞেস করুন মোদিজির পার্টি, অমিতজির পার্টি। এই মুহূর্তে এখন আরও অনেক নেতা আছেন, রাজনাথজি আছেন, পীযূষজি আছেন, আরও অনেক নেতা আছেন, কিন্তু লোকে বলে এটা মোদিজির পার্টি, অমিতজির পার্টি। এই অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেই মোদিজির পার্টির মুখপাত্রটা কে? এটা কখনোই কোনো ন্যাশনাল পলিটিক্সের কোনো পার্টিতে হয়নি, কংগ্রেসেও হয়নি, সিপিএমেও হয়নি, বিজেপিতেও হবে না। ন্যাশনাল পার্টি যারা রিজিওনাল ফোর্স, তাদের দলে এটা সম্ভব। পশ্চিমবাংলায় ঘটনার চক্রে মূল সরকারে আছে রিজিওনাল পার্টি, লোকে মমতাকে তাই প্রাধান্য দিয়েছে। একটা টাইমে অন্ধ্রে চন্দ্রবাবু নাইডু, তামিলনাড়ুতে জয়ললিতা। অতএব যখন রিজিওনাল ফোর্স ওঠে তখন তাদের বলা হয়, কিন্তু পশ্চিমবাংলা না, ন্যাশনাল পার্টির ক্ষেত্রে এটা সেইভাবেই হয়। কারণ এখানে দাঁড়িয়েও যখন মানুষ ভোট দেয়, সেই জায়গায় কিন্তু মোদিজির পার্টিকে ভোট দেবো, অমিতজির পার্টিকে ভোট দেবো, এই জায়গাটা কিন্তু কাজ করে। 2011 আপনি রেলমন্ত্রী? না, আমি 2011 রেলমন্ত্রী নই, আমি 2011 শেষে 12 প্রথমে রেলমন্ত্রী। ওই সময়
তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সাথে কোথাও গৌহাটি পুরী এক্সপ্রেসের ডিরেলমেন্ট নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছিল আপনার সাথে। না, বাদ বিতণ্ডা সেই কিছু হয়নি। ব্যাপারে রিশাফেল হলো, রিশাফেলে রেল মন্ত্রিত্বের জায়গায় আপনার নামটা নেই। না, এটা কোনো ব্যাপার না। প্রথম কথা, কোনো রিসাফেল কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে হয়নি। আমি রিসাফেল থেকে কোনোদিনও বাদ যাইনি। যখন হয়েছিল সেই সময় আমি ছিলাম জাহাজ দপ্তরের মন্ত্রী এবং অ্যাডিশনাল চার্জে মিনিস্টার অফ স্টেট বলে রেলের কাজ দেখতে বলা হয়েছিল, কিন্তু মিনিস্টার ডেজিনেটেড মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নিজে। সুতরাং এই কনসেপ্টটাই ঠিক না। আচ্ছা, কংগ্রেস, আপনি আগে কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলের ফরমেশনে তৃণমূলে এলেন। কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি অবজেক্টিভ ওয়াইজ ন্যাশনালে ডিফারেন্স কতটা? অনেক, বিশাল ডিফারেন্স। কীরকম? প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জাতীয়তাবোধকে ওপর দাঁড়িয়ে চলে। কংগ্রেস কি সেটা চলে না? না, অনেক জায়গায় ডিফাল্ট করে। যেমন জাতীয়তাবোধের ওপর দাঁড়িয়ে দাঁড়ায় না। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস অনেক সময় অনেক জায়গায়, যেমন ধরুন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট শাহবানু মামলায় রায় দিয়েছিল, শুধু রাজনৈতিক অঙ্কে দাঁড়িয়ে আইন করে সেই রায়কে মানা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জায়গায় কম্প্রোমাইজ করে না। গান্ধী পরিবার, রাহুল গান্ধী, কংগ্রেস চাইছে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার। কোনোদিনও হবে না। কেন? কোনোদিনও হবে না। ইয়াং, কোনোদিনও হবে না। ডাইনামিক, কোনোদিনও হবে না। হওয়ার কোনো জায়গাই নেই। ভারতবর্ষের আজকে অধিকাংশ রাজ্য থেকে কংগ্রেস ক্ষয় পাচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবে কংগ্রেস দলটাই এইভাবে থাকতে পারবে না। পশ্চিমবাংলায় চলে আসি। পশ্চিমবাংলায় 2011-র পরে যখন তৃণমূল এলো, 2011-তে প্রায় 42% ভোট শেয়ার ছিল। 2016-তে সেটা দাঁড়ালো অ্যারাউন্ড 45%। লোকসভার নিরিখে এখন মোটামুটি বিজেপি আর তৃণমূল মোটামুটি আধাআধি, শুধু 1-2%-এর ডিফারেন্সে আছে। বিধানসভা 2021-এ কি মনে হয় সেই ডিফারেন্সটা বিজেপি মেকআপ করে আসতে এখন পারবে? বিজেপি এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা জায়গায় উঠে আসছে। সাধারণ মানুষের মধ্যে একটা ধ্যান ধারণা জন্মেছে যে আমরা অনেককে দেখেছি, একবার বিজেপিকে দেখি, স্বাভাবিকভাবেই। এবং তারা মনে করে যে যদি আমরা মূল স্ট্রিমে থাকতে পারি তাহলে রাজ্যের উন্নয়নের এবং রাজ্যের উন্নতির ক্ষেত্রে রাজ্যের ভালো, লোকের ভালো, স্বাভাবিকভাবে এইটা অনেক মানুষ মনে করছে। কিন্তু 2011-তে যখন তৃণমূল পাওয়ারে আসে, তৃণমূল কিন্তু বরাবর একটা সাস্টেনেবল অপোজিশন যাকে বলে সেটা বামফ্রন্টের বিরুদ্ধে করে এসেছে। আপনার কি মনে হয় বিজেপি সেটা এখন পশ্চিমবাংলায় করতে পারছে? নিশ্চয়ই পারছে, নিশ্চয়ই পারছে। পঞ্চায়েত নির্বাচন থেকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বুথে দাঁড়িয়ে লড়াই করেছে। তারপরে ধরুন যদি আপনি লোকসভা দাঁড়ান, তাহলে মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভোট দেবই। কিন্তু লোকসভাতে একটা অন্য এজেন্ডায় হয়। তাহলেও লোকসভা মানুষ তো ভোটটা দেয়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে লোকসভা বা বিধানসভা যখনই ভোট হয়, এজেন্ডা যাই থাক, মানুষের ধ্যান ধারণাটা এক জায়গায় থাকে। 2009 দেখুন পশ্চিমবাংলায় তৃণমূল ফিরল আপনার লোকসভা। 2008-এ পঞ্চায়েতে অধিকাংশ পঞ্চায়েত সমিতি জিতলো, তার রিফ্লেকশন হলো গিয়ে লোকসভায়, আর লোকসভার রিফ্লেকশনটা গিয়ে পড়লো বিধানসভায়। তাই স্বাভাবিকভাবেই এইবারের লোকসভাতেও আগে ধরুন পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়েছে, কোথায় 300 মতন পঞ্চায়েত আসন, সেটা গিয়ে চলে গেল প্রায় 10,000-এর কাছাকাছি। তারপরে এসে গেল লোকসভা, এবং লোকসভাতেও ভারতীয় জনতা পার্টি ভালো ফল করলো এবং করে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু তারপরে সিএ এনআরসি এলো, নিয়ে দুটো বাই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি সিএ এনআরসির জন্য ভারতীয় জনতা পার্টি হেরেছে আমি বিশ্বাস করি। সিএ এনআরসির যে কোনো কারণের জায়গায় আমাদের রাজনৈতিক অবস্থানের জন্য বা রাজনৈতিক ধ্যান ধারণার জন্য হারিনি। সিএ এনআরসিতে দাঁড়ার আগে আমাদের কোনো জায়গায় কোনো শৈথল্য কাজ করেছে, শৈথিল্য, এবং যে কারণেই আমরা সেই জায়গায় দুটো হেরেছি। এটা কোনো ব্যাপার নেই। আজকে যদি নির্বাচনটা হতো, তাহলে ওখানে আর একটা যে উপনির্বাচন হচ্ছিল, দেখতেন বিজেপি স্টেপ আউট করে 6। শৈলতা আপনি বলছেন, শৈথিল্য শৈথিল্য ছিল, একটা এসেছে, সেটা কি কারণ অফ
কিছু কিছু জায়গায় খবর আসছে যে একটা ইনফাইটিং উইদিন না বিজেপি। না, ইনফাইটিং বিজেপি যখন দল যখন একটা ট্রানজিট পিরিয়ডে থাকে, এটা সব সময় থাকে। তৃণমূল কংগ্রেসেও ছিল, সিপিএম থেকে যখন সিপিআই হয়েছে তখনও ছিল, নব কংগ্রেস থেকে ইন্দিরা কংগ্রেস হয়েছে তখনও ছিল, ভারতীয় জনতা পার্টিতেও এখন ট্রানজিট পিরিয়ড চলছিল, এটা হয়েছে। তাহলে এখন কি ট্রানজিশন পিরিয়ডটা তো না না, ট্রানজিশন পিরিয়ড থাকবে, ট্রানজিশন পিরিয়ডে থাকবে। এবং ভারতীয় জনতা পার্টির একদম শীর্ষস্থানীয় নেতৃত্বরা, ভারতবর্ষের শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা জানে যে ট্রানজিট পিরিয়ড এই সুইচওভারের সময় সবাইকে নিয়েই দল বাড়াতে হবে, এবং সেই কারণে সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। অনেক তৃণমূলের লোক কন্ট্যাক্টে আছেন, আপনিও অনেক জায়গায় বলেছেন। সিটিং এমএলএ প্রচুর তারা কন্ট্যাক্টে আছে প্রচুর তাহলে তারা কেন জয়েন করছে? এমপিরাও যোগাযোগে আছে। তাহলে তারা কেন জয়েন করছে? না দেখুন, আমি এখন এইগুলো ডিটেল তো বলা যাবে না, দলের অভ্যন্তরে কি হবে সেইটা তো এখনই ডিসক্লোজ করে দিলে তার অভ্যন্তরে কিছু থাকে না, গোপনীয়তা কিছু থাকে না, সেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই ওপেন হবে না। তবে বহু মানুষ যোগাযোগে আছে। শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী আমার সাথে কোনো যোগাযোগে নেই, সুতরাং স্বাভাবিকভাবে এই প্রশ্নে কিছু বলবো না। কয়েকটা জায়গায় খবর আছে যে পুরনো পার্টি আপনাকে অ্যাপ্রোচ করেছে। না, এটাও কোনো ঠিক কথা নয়। পুরনো পার্টি আমায় কোনো অ্যাপ্রোচও করেনি। তাহলে 44টা মামলা আমি যেদিন বিজেপি ছাড়লাম, তার আগে সিপিএমের আমলেও ছিল না, তৃণমূলের আমলেও ছিল না। আমি মামলা যেদিন ছেড়েছি তারপর থেকে আজ অবধি আমার বিরুদ্ধে 44টা মামলা রয়েছে, সব ফলস। হ্যাঁ, এবং আমি আবার বলছি, আমি আইনে বিশ্বাসী, আমি ফেস করব। পুলিশের রোল ইদানিংকালে দেখা যাচ্ছে যে অতটা একটা নরম গরম ব্যাপার টুয়ার্ডস বিজেপি, সে নিয়ে কি? না, আবার বলবো, শুনুন, পুলিশ কখনো আমি দেখেছি যখনই যে রাজনৈতিক দল পুলিশের ওপর নির্ভরশীল হয়েছে সেই রাজনৈতিক দলের পতন হয়েছে। মানে সিপিএম এর সময় কি হয়েছে? তাই নন্দীগ্রাম সিঙ্গুর আমি দেখেছি, যে সময় পুলিশ নির্ভরতা হয়েছে সরকারের, সেই সরকারের সেই সময় পতন হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে পুলিশ নির্ভরতা ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে তো ক্ষমতায় নেই, প্রশ্নই ওঠে না। শাসক দলের আছে, তারা যদি এই মুহূর্তে নিজেকে সামলাতে পারে ভালো, তাহলে তাদের জন্য অপেক্ষা করে আছে ইতিহাসের লিখন। রাজ্য রাজনীতিতে অভিষেক ব্যানার্জি কি পজিশনে মনে হয়, কি স্ট্যাটাস? দেখুন, আমি অভিষেক অ্যাজ এ রাজনৈতিক, আমি কেবল বলি, আমি অভিষেকের ছেলে, অভিষেক আমার ছেলের থেকে ছোট, সুতরাং অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো প্রশ্নটা ঠিক আমার জবাব দেওয়া সাজেও না। আমি অনেক সিনিয়র রাজনৈতিক হিসেবে ওর জায়গায় দল করছে, করতে দেবে, লেট হিম সে। এবং এটা তো ইট ইজ টু আর্লি টু স্পিক অ্যান্ড ইট ইজ টু আর্লি টু অ্যাসেস এ বয় ফর হিজ পলিটিক্যাল ক্যারিয়ার। করোনা যখন থাবা মারল পশ্চিমবাংলায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছিলেন। অনেক লোকেরা সেটাকে সাধুবাদ জানিয়েছেন, এবং আপনিও তো একটা জায়গায় বলেছেন যে হ্যাঁ, আপাতত কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আপনার কি মনে হয় কেন এত ডিবাকেল আসতে শুরু করলো? না শুনুন, আমি আপনাকে বলি, প্যান্ডামিক কেউ ডেকে আনে না, প্যান্ডামিক হয়েছে, ভারতবর্ষে হয়েছে, সাথে সাথে ভারতবর্ষের অঙ্গরাজ্যে, পশ্চিমবঙ্গ তো বাইরে নয়, অর্থাৎ পশ্চিমবাংলাও প্যান্ডামিক হয়েছে। আমার নিজের মনে হয়েছে রাস্তায় নামাটার যে পদ্ধতিতে মমতা দেবী নেমেছিলেন, আমার মনে হয়েছে এই পদ্ধতিতে ওনার ভাবনার মধ্যে কোনো জায়গায় গলদ ছিল। তার জন্যেই প্যান্ডামিকে যে মানুষ হচ্ছে, মারা যাচ্ছে, লোক হচ্ছে, এটাতে তো মমতা দেবীর কিছু নেই, কিন্তু এই মৃত্যুকে সাপ্রেস করার চেষ্টা করা, মৃত্যু কত হয়েছে কম দেখানোর চেষ্টা করা, এগুলো নিশ্চয়ই উনি অহেতুকভাবে করেছেন। এবং এইটার জন্যেই আজকে দাঁড়িয়ে আমি বলছি, বাংলায় যে আনলক হয়েছিল, যে লকডাউন হয়েছিল, সেই লকডাউনটা যদি আরও শক্ত হাতে মোকাবিলা করা যেত, তাহলে নিশ্চিত করে কলকাতায় এই জিনিস ঘটতো না। কলকাতায় এই মুহূর্তে আপনি যদি দেখেন, জেলাতে যা আপনার করোনা আক্রান্ত আছে, বেশিটা আছে কলকাতা, হাওড়া। এই জায়গায় লকডাউনটা সেইভাবে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড হলো না বলেই আজকে এখানে বেরিয়ে গেছে। কি হওয়া উচিত ছিল অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর? ওখানে লকডাউন আরও জবরদস্তি এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। এই যে জবরদস্তি ইমপ্লিমেন্ট করতে গিয়ে
অনেক সময় লোকেদের মানুষের রোষে পড়েছে কিন্তু পুলিশ। আবার বলছি, মানুষের রোষে পড়েছে, এটা দ্যাটস ট্রু। এবং এই জায়গা থেকেই যদি একটা জায়গায়, এটা তো কিছু করার নেই, 5 জন মানুষের অসুবিধাটা নয়, 100 জন মানুষের সুবিধা কোনটা হবে সেটাই দেখতে হবে। সেই কারণে দাঁড়িয়ে লকডাউন, যেমন এখন আমি বলছি, আমি সাধারণ রাস্তার কাছে গেলেই মানুষজন ওরা আতঙ্ক, আবার কি লকডাউন হবে। তারা কেউ লকডাউন চাইছে না। তার কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে যাদের যে লড়াই, যারা খেতে পায় না, যাদের একটা জায়গায় আছে দৈনন্দিন জীবন লড়াই করে বেঁচে থাকতে হয়, তাদের কাছে লকডাউনটা বিভীষিকা। কিন্তু রাজ্য সরকার তো বলছে যে আমরা রেশন দিয়েছি, যদিও রেশনে দুর্নীতি ধরা পড়েছে, কিন্তু তারপরে উনি প্রিন্সিপাল সেক্রেটারি রেশনিং পিডিএস এর প্রিন্সিপাল সেক্রেটারিকে চেঞ্জ করেছেন। সেইখানে আবার বলছি, পিডিএস সিস্টেমটা টোটালি ফেল করেছে। পিডিএস সিস্টেমটা টোটালি ফেল করেছে। সরকারের সদিচ্ছাটা ইমপ্লিমেন্ট করে যারা, সেই জায়গায় ঘাটতি হয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন আইএস লেভেল সেইভাবে পারফর্ম করতে পারেনি? আইএস লেভেলে আইএস তো পারফর্ম করতে পারেনি, প্লাস তার তলায় দলটা এমনভাবে এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। দেখুন এই জায়গায় দাঁড়িয়ে তাদের, দেখুন আমি একটা সময় বলেছিলাম 2011-র আগে, যে বুদ্ধবাবু নিজেকে যতই সৎ প্রতিপন্ন করুন না কেন, আলটিমেটলি দলের তলাটা যে জায়গায় আছে সেখান থেকে বেরিয়ে না আসতে পারলে এইখানে নিস্তার নেই। তুমি আবার বলছি, এই জায়গায় দাঁড়িয়ে সরকারের নিচের তলায় যারা এই পিডিএস সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে তারাই ঠিক জায়গায় কাজ করেনি। মানুষ খুব বিরক্ত এবং হতাশ। পিডিএস সিস্টেম গেল, হেলথ সিস্টেম। না, হেলথ সিস্টেম এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা একদিনে হয় না। হেলথ সিস্টেমে দাঁড়িয়ে করোনা এক্ষুনি আসবে এটা লোকে ভাবেনি। অর্থাৎ করোনাতে হেলথ সিস্টেমে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে নিশ্চিত করে হেলথ সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে হবে। সেই ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতে হবে, আরও লড়াই করতে হবে। এবং এই জায়গায় অন্যান্য রাজ্যের তুলনায় হাসপাতালের পরিকাঠামো বা অনেক কিছুই আমাদের রাজ্যে ঘাটতি আছে। সেগুলো নিয়েই আরও আগামী দিন ভাবনা চিন্তা করতে হবে। এবং আবার বলি, আন্ডার দ্য এবল লিডারশিপ অফ নরেন্দ্র মোদী, আন্ডার দ্য এবল লিডারশিপ অফ অমিত শাহ অ্যান্ড আদার্স, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা গাইডলাইন মেনেই কিন্তু রাজ্যকে এগোতে হবে। তো এখন কি মনে হয় সেই গাইডলাইনস অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। যেমন অনেক জায়গায় প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় যে দল এলো, সেই দলগুলোর সাথে রাজ্য সরকার প্রথম দিকে যে বিহেভ করলো, কোনো প্রয়োজন নেই। তারা তো এসছে রাজ্যকে সহযোগিতা করতে। বারবার একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে করোনাতে আমরা সেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট কেন্দ্র থেকে পাইনি। না, ঠিক কথা নয়। কেন্দ্র অন্যান্য রাজ্যের সাথে পশ্চিম বাংলাকে কখনই স্টেপ মাদারলি ট্রিট করেননি এবং সবসময় চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী এটাকে আলাদাভাবে না দেখার। সুতরাং স্বাভাবিকভাবে এই যে বক্তব্য সেটা ঠিক কথা নয়। আমফান হিট করলো, অনেক ক্ষয়ক্ষতি হলো, কোথাও না কোথাও কি মনে হয়েছে রাজ্যের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব? না, আমার যেটা মনে হয়েছে, আমফান ধরুন 262 বছরের ইতিহাসে কেউ আমফান দেখেনি। সুতরাং এটা তো একদমভাবে হঠাৎ করে এসে পড়েছে। অতএব আমফানে যে জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একদম 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার মধ্যেই রাজ্যে এসেছেন, মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে সব জায়গাটা ঘুরেছেন। এই জায়গায় দাঁড়িয়েও আমফানের ক্ষেত্রেও এই যে তলার ইনফ্রাস্ট্রাকচার, যার ধরুন বাড়ি পাওয়ার দরকার সেই বাড়িটা পাচ্ছে না সে, যার ধরুন তার নিজের চিলেকোঠা আছে সে বাড়ি পাচ্ছে, যার ধরুন একটা তিরপল পাওয়া দরকার সে তিরপলটা পাচ্ছে না। এই জায়গাটাই আজ বাংলাটা খুব কঠিন অবস্থায় আছে। আপনি কি ইনডাইরেক্টলি তার মানে বলতে চাইছেন যে পুরো যা ইনফরমেশন আছে সেটা সম্পূর্ণভাবে হ্যাজ বিন ম্যানিপুলেটেড? অনেক জায়গায়, অনেক জায়গায়। যে ডেটাটা আছে এটা তো সবই আজকে যে জায়গায় তলা থেকে তৈরি হচ্ছে সেই জায়গায় অনেক গলত আছে। তো সেইখানে তাহলে বিজেপি কি করে ফাইট করবে? বিজেপি ফাইট করতে, এই ফাইট তো হবে বিজেপি। এটা হচ্ছে মানুষ তার দৈনন্দিন জীবনের উপলব্ধির উপর ভোট করে। আপনি যত প্রচার করুন, যত পাবলিসিটি দেন, আমি যে বাড়িতে থাকি, আমি যেখানে থাকি, আমি যদি দেখি আমার বাড়ির ছাদটা ফুটো হয়ে গেছে, আমার বাড়ি দিয়ে জল পড়ছে, অথচ ওই পাশের একটা পাকা বাড়ি, তার বাড়ি করার লোকের টাকা আসছে,
আমার আসছে না, অতএব স্বাভাবিকভাবেই এই দৈনন্দিন জীবনের উপলব্ধিকে কেউ সরাতে পারে না। এখানে সেটা হয়েছে। এবং দৈনন্দিন জীবনের মানুষের যে উপলব্ধি সেটাই পার্কুলেট হবে ইন দ্য ভোটিং বক্স। তাহলে আজকে যদি ধরুন 1 মাসের মধ্যে কর্পোরেশন ইলেকশন হয়, কলকাতা কর্পোরেশন ইলেকশন, দেখুন, মানুষের দৈনন্দিন জীবনের ধারণাই ভোট বক্সে পার্কুলেট হবে, কিন্তু সাথে সাথে জানেন তো ভোটটা একটা ম্যাথামেটিক্স, এবং সেই ম্যাথামেটিক্সে কিছু কিছু জায়গায় ইনফ্রাস্ট্রাকচারও একটা ফ্যাক্টর, সব মিলিয়েগুলিই হবে। অতএব এই পরিস্থিতিতে নিশ্চয়ই ভোট করার পরিস্থিতি নেই এই মুহূর্তে করোনা। আমি খুব হাইপোথেটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করছি। ভোট হওয়ার কোনো পরিস্থিতি নেই, কিন্তু ডেফিনেটলি মানুষের দৈনন্দিন জীবনের উপলব্ধিটাই কিন্তু ভোট বাক্সে রূপায়িত হবে। পশ্চিমবাংলায় 10 কোটি ভোটার এখন বোধ হয়, নিয়ারলি 10 কোটি, তার মধ্যে 35% হচ্ছে মাইনরিটি ভোটার্স, যেটাকে বলা হয় যে স্ট্রং হোল্ড অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা লেফট ফ্রন্ট সরকার যখন ছিল, লেফট ফ্রন্ট সরকার, সেখানে বিজেপির স্ট্রং হোল্ড সেইভাবে কি হচ্ছে? আমি আবার বলছি, যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাকে অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে ওই জায়গাটাতেও কিন্তু ওই যে বললাম না, দৈনন্দিন জীবনের উপলব্ধিকে তো কেউ বাদ দিতে পারে না। সেই দৈনন্দিন জীবনের উপলব্ধিটা যে জায়গায় পৌঁছেছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট উইল দে ভোট ফর বিজেপি অর দে উইল ভোট ফর লেফট? আবার বলছি যে আপনার ক্যালকুলেশন কি বলছে? ক্যালকুলেশন সারা পশ্চিমবাংলায় ভোট হবে এইভাবে, ক্যালকুলেশন তো এইভাবে হবে না। আর ইট ইজ টু আর্লি টু স্পিক, আর একটু সময় যাবে তবে হবে, কিন্তু নিশ্চিত করে আবার বলেছি, দৈনন্দিন জীবনের উপলব্ধিকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো নির্বাচন হয় না। বিজেপির তরফ থেকে, অমিত শাহজির তরফ থেকে এবং নরেন্দ্র মোদীজির তরফ থেকে তারা মনে করেছে মুকুল রায় হবে কান্ডারি টু ব্রিং বিজেপি ইন পাওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। আমি দলে আছি, দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আপনাকে কি অফার করা হয়েছে মিনিস্ট্রি, রাজ্য সভা? না, এইসব এটা শোনা যাচ্ছে বোগাস। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে এসে হয়েছে, সভাপতি হয়েছে, এটা আপনি দেখান দেখি কোথাও। সুষমা স্বরাজের মতন লোক দলে এসেছিলেন, তারও দীর্ঘদিন ছিল। অর্থাৎ সভাপতি নয়, সভাপতি যে আছেন তিনি যোগ্য লোক, কাজ করছেন, ভালোভাবে আছেন, ময়দানে আছেন, রাস্তায় আছেন, এতে কোনো ব্যাপার নেই। আমাকে দল যেভাবে ব্যবহার করবে আমি সেইভাবে ব্যবহৃত হব। অবজেক্টিভটা কি? শুধু তৃণমূলকে হারানো না, না, কিছু ইকুয়েশন সেটেল করার জন্য? রেস্টোর ডেমোক্রেসি, বাম আমলে কি রেস্টোর ডেমোক্রেসি ছিল না? সেই জন্যই আজকে বাংলার এই আমলে ডেমোক্রেসি ছিল না বলেই আজকে তৃণমূল ফেরত এসছে। বিগত 10 দেখেছি বছর কেশপুর, আমরা চোখে দেখেছি বহু জায়গা, আমি দেখেছি নন্দীগ্রাম, আমরা দেখেছি সিঙ্গুর। সেই কারণেই মানুষের টু রেস্টোর ডেমোক্রেসি অ্যান্ড রিসার্জেন্স অফ বেঙ্গল, এই স্লোগানেই কিন্তু মমতা দেবী ক্ষমতায় এসছে। কতটা রিসার্জেন্স হয়েছে বেঙ্গলের? না, এই মুহূর্তে তো রিসার্জেন্সের পাওনার জায়গাটা প্রায় শূন্য। এর আগে ধরুন 2011-তে পাওয়ারে এসেছে, 2016, 17, 18 প্রথম চোটে দেখুন, 6-7 বছর আমি প্রথম চোটের একটা ঐকান্তিক চেষ্টা ছিল, ক্ষমতায় আসা মানসিকতা ছিল, সব ছিল, কিন্তু যত দিন গেছে আমলাতন্ত্রের ফিতে যত বড় হয়েছে, তত আজকে মানুষের মধ্যে হতাশা বেড়েছে। মানে আপনি বলতে চাইছেন আমলাতন্ত্রটা, মানে আমলাতন্ত্র আর রাজনীতি একসাথে হওয়ার দরকার? হতাশা হয়ে গেছে, আমলাতন্ত্রের ফিতে যত বেড়েছে ততই আজকে এই রেড টেপিজম আপনি বলতে? হ্যাঁ, একদম লাল ফিতে। তাহলে এই লাল ফিতেটা হয়েছে, এটা শুরু করেছে, আপনি তো একটা সময় ছিলেন তো? না, ছিলাম তো, বলছি তো, আমরা সেটা বিরোধিতা করেছেন? আমরা পারিনি, উই আর ফেলিওর। মানে এতটাই ডিক্টেটরশিপ কেন মনে হয়? না, ফেলিওর, উই আর ফেলিওর, আমরা ফেলিওর হয়েছি। আচ্ছা, এবারে আপনি যখন ফেলিওর হয়েছেন, আপনি কি মনে হচ্ছেন বিজেপি একটা সমুদ্রের মতো, সেখানে এসে বিইং দ্য সেকেন্ড ম্যান ইন তৃণমূল টু এ মহাসাগর ইন বিজেপি, সেই লেভেলটা কি আপনি পাচ্ছেন অ্যাজ এ হিউম্যান? আমি আবার বলছি, আমি খুব খুশি। কাজ করা, বড় ফিল্ড, বড় জায়গা, এটা আমি বেশি, আই এম হ্যাপি। এক্সপোজার লেভেল? হ্যাঁ, এক্সপোজার তো ধরুন এই দলে ওইভাবে হয় না, কিন্তু আমার জায়গায় আমি নিশ্চিত করে খুশি। মানে বিজেপির একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা সম্বন্ধে যদি একটু বলেন। ওদের যে স্ট্রাকচার, তাদের একদম তলা থেকে স্ট্রাকচার, আমি আপনাকে বলেছি যে ওই স্ট্রাকচারটা রেজিমেন্টেড ফোর্সের স্ট্রাকচার, কিন্তু সময়ে সময়ে
যেমন আপনি দেখুন সিপিএম এর আমলে ওইরকম স্ট্রাকচারকেও লোকে বলতো জ্যোতি বসুর দল, কংগ্রেসের আমলে বলতো ইন্দিরা গান্ধীর দল, একটা টাইমে বলতো বাজপেয়ীর দল। আজ কিন্তু এই এক একটা টাইমে এক একটা মানুষ এক এক সময় এর ঊর্ধ্বে ওঠে। আজ কিন্তু নরেন্দ্র মোদীজির দল, অমিতজির দল পার্সন বিকামিং অ্যাবাভ দ্য পার্টি অনেক সময় হয়ে যায়। এটা কি হয়ে মনে যায়। হয় না খুব একটা না, এটা কামন আপনি কিচ্ছু করতে পারেন না, মানুষ যাকে মেনে নেবে আপনাকে মানতেই হবে। আচ্ছা, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন, অনেকজনই বলছে একজন লিডার হচ্ছে নরেন্দ্র মোদী, অল্টারনেটিভ নেই। এটা ভারতবর্ষে অ্যাজ এ ডেমোক্রেসি হিসেবে কি আপনার মনে হয় না এক এক সময় হয়, ডিফিকাল্ট হয়। এবং আবার বলি, সেই এক একটা ডেমোক্রেসি ধরুন 2004-এর পর বাজপেয়ীজি চলে যাওয়ার পর দীর্ঘদিন বিজেপি আউট অফ পাওয়ার ছিল। আবার মোদিজি দলকে দায়িত্ব দিয়ে এক জায়গায় নিয়ে এলো, ভারতবর্ষের বিজেপি আবার ফেরত এসছে। অমিত শাহর মতন দক্ষ সেনাপতি পেয়েছেন, স্বাভাবিকভাবেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে। তাই স্বাভাবিকভাবে এসব ঘটবে। এনডিএর সাথে তৃণমূলের সম্পর্কটা ছিন্ন হলো কেন? একটা সময় তো তৃণমূল তো ওয়াজ এ পার্ট অফ এনডিএ। না, এটাই তো আমার কাছে এখনো প্রশ্ন। কি মনে হয়? এবং দলটা তৈরিও হয়েছিল ওই সময়, যদি মোদিজি সেই সময় যদি আডবাণীজি এবং বাজপেয়ীজি দুহাত ভরে আগলে না দিত, তাহলে দল তৈরি হওয়া খুব কঠিন ছিল। কোথাও না কোথাও কি মনে হয়েছে মির্জাফরের মতন কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? না, দেখুন, এইরকম প্রশ্ন দাঁড়িয়ে কাউকে কিছু বলাটা ঠিক নয়, অ্যাকিউট নয়। তবে এনডিএর হাত ধরেই কিন্তু তৃণমূলের জন্ম এবং উত্থান। সেই এনডিএর হাত ধরে কি 2011-তে তাহলে আসতে পারত তৃণমূল? দেখুন, সেই সময় কি নিশ্চয়ই আমার মনে হয়েছে আমরা এনডিএর হাত ধরে যখন বেরিয়ে এলাম 2001 সালেই আমরা হয়তো এনডিএর হাত ধরে ক্ষমতায় আসতে পারতাম। আপনার মানে মনে হয় ওটা একটা ঐতিহাসিক ভুল? তার আমার ধারণা 2001 সাল। তিনজন লিডার, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, প্রথম পজিশনে আপনি রাখবেন কাকে? না, দেখুন, এইভাবে কোনো মানুষকে তৈরি করা যায় না অ্যাজ এ রাজনৈতিক ব্যক্তি হিসেবে। রাজনৈতিক ব্যক্তি এক একজন লোকের এক এক রকম স্টাইল অফ ফাংশনিং, এই নিয়ে কোনো আলোচনা হয় না। বুদ্ধবাবুর একটা বড় মনের মানুষ, জ্যোতিবাবুও বড় মনের মানুষ, মমতা দেবীও করছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এদের নিয়ে কোনো আলোচনার সাথে কাউকে রাখতে চাই না। বিজেপির ফেস কে হতে পারে পশ্চিমবাংলায়? আবার বললাম, এটা সর্বভারতীয় দল। এই মুহূর্তে ফেস কে হবে এটা কোনো সর্বভারতীয় দল অ্যানাউন্স করেছে আমার বলে মনে নেই। কোথাও না কোথাও কি কোনো মনে হয় না, যেমন মানে পশ্চিমবাংলার মানুষ, আপনি পশ্চিমবাংলার মানুষকে অনেক বেশি চেনেন, তারা কোথাও না কোথাও জায়গায় একটা ফেস একটা চায়? না, সেই ভোটে যখন এটা হবে তখন এইসব হয়। বহু রাজনৈতিক দল কে ফেস হবে না হবে, এটা সর্বভারতীয় দল সর্বভারতীয় স্তরে ভাবনা করে। একটু অন্য জায়গায় যাচ্ছি, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ, ইন্ডো চায়না রিলেশনশিপ, যেহেতু আপনি একটা ভারতীয় দলে আছেন, ইন্ডিয়া চায়নার যে রিলেশনশিপটা আপনার কি মানে কিভাবে মনে হয়? আমার যেটা মনে হয়েছে, মোদিজি যে ধরনের ব্যক্তিত্ব, ভারতবর্ষ এখন যেভাবে চলছে, বা এরা এখন ভারতবর্ষ কিন্তু ওই যে বললাম, প্রথমেই বলেছি জাতীয়তাবোধ, এটা এমন একটা জায়গায় আছে এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তাই স্বাভাবিকভাবেই কোনো জায়গায় স্ট্রেন হতে পারে, আবার কোনো জায়গায় হতে পারে একটু মনে হচ্ছে বোধহয় ঘটছে কি, কিন্তু ভারতবর্ষের স্বার্থ, ভারতবর্ষের ইন্টারেস্ট কোনো জায়গায় দাঁড়িয়ে মোদিজির বা ভারতীয় জনতা পার্টির এই রিজিমে কম্প্রোমাইজ নেই। লস্কর কন্ট্যাক্টম্যান অ্যারেস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। কোথাও না কোথাও কি মনে হচ্ছে না যে টেরোরিস্টদের জন্য পশ্চিমবাংলাটা একটা সেফ হেভেন হচ্ছে? দেখুন, আমি আবার বলি, এখনও বলেছি যে ইউএস এমবাসি অ্যাটাক, সেখানেও কিন্তু পশ্চিমবাংলা, কলকাতা সিম আবার বলি শুনুন, আমি এর অনেক আগে থেকেও দেখেছি আমাদের পুলিশের যে পারফরমেন্স, পুলিশের যে আইকিউ, সেটা কোনো জায়গায় ঘাটতি হচ্ছে নিশ্চয়ই। ইন্টেলিজেন্সেও তার মানে নিশ্চয়ই হচ্ছে, কারণ বম্বে অ্যাটাকের সময় তো নিশ্চয়ই হচ্ছে। সিম কার্ড ওয়্যার ইস্যুড ফ্রম কলকাতা। না, এটা হচ্ছেই। এবং আপনি দেখবেন এটা সিপিএমের আমল থেকেই হয়েছে। পুলিশকে যত পলিটিসাইজ করা হয়েছে তত এই জায়গায় ঘাটতি হয়েছে। 2021-এ ইলেকশন, তার আগে
হয়তো কর্পোরেশন ইলেকশন হতে পারে। বলা যাচ্ছে যে আজকে গতকাল ইটালির প্রধানমন্ত্রী বলেছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিনটা বার করেছে সেটা মার্কেটে আস্তে আস্তে সেপ্টেম্বর অক্টোবর হবে। আশা করা যায় ভারতবর্ষতেও সেই ভ্যাকসিনটা আসবে, মোদিজি নিয়ে আসবে। তাহলে তখন যদি ইলেকশন হয়, ইস্যুস কি কি আপনাদের কাছে থাকবে? না, আমি আবার বলছি একটাই মূল ইস্যু, টু রেস্টোর ডেমোক্রেসি অ্যান্ড রিসার্জেন্স অফ বেঙ্গল। কোথাও না কোথাও কি আপনার মনে হয় আমি ভারতীয় জনতা পার্টির জাতীয় কর্মী সমিতির সভায় দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম যে এই মুহূর্তে পশ্চিমবাংলা না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যও তাদের কাছে জিজ্ঞাসা বাংলা গণতন্ত্র মে রহেগা কি নেই রহেগা। বিজনেসম্যান ইনভেস্টর আসছে না পশ্চিমবাংলায়, এই সবই দেখুন, আমাদের আবার বলেছি ভারতীয় জনতা পার্টি তো কোনোদিনও ক্ষমতায় আসেনি, অর্থাৎ স্বাভাবিকভাবে লেট দেম কাম টু দ্য পাওয়ার, তারপর এইসব প্রশ্নের জবাব হবে, এইসব প্রশ্ন আলোচনা হবে। কারণ এইসব যে হাইপোথেটিক্যাল প্রশ্নের তো জবাব দিয়ে কোনো লাভ নেই। কি মনে হয় মানে আজকে অন্যান্য জায়গায়, ঠিক আছে আপনি হাইপোথেটিক্যাল প্রশ্ন আপনার মনে হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, 4টে স্টেটকে সুপ্রিম কোর্ট সিলেক্ট করলো ফর ওই সুমোটো, যেখানে তাদেরকে রিপোর্ট পেশ করতে হবে। গুজরাট মর্টালিটি রেট অ্যারাউন্ড 5.28%, যেটা ভারতবর্ষের মর্টালিটি রেটের থেকে অনেক বেশি। কোথাও না কোথাও কি মনে হচ্ছে সেখানে গুজরাট অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে? দেখুন, আবার বলি, হেলথ একটা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেটর তো দেখতে হবে। সারা ভারতবর্ষের মর্টালিটি রেট, আপনি একটা রাজ্য ধরলে হবে না, ভারতবর্ষের যদি দেখেন রিকভারি রেট মোর দ্যান 50%। ইন কম্পারিজন উইথ আদার স্টেট, পশ্চিমবাংলার রিকভারি রেট 40%। সারা ভারতবর্ষে মর্টালিটি রেট বেশি 6.7। রিকভারি রেট হচ্ছে সারা ভারতবর্ষে 50%, তা সেক্ষেত্রে বাংলায় 40%। অতএব এগুলো তো সবই একটা, তখন যখন আপনি আলোচনা করবেন তবে টেকেন ইনটু দ্য টাস্ক। আরেকটা ছোট্ট প্রশ্ন, 2021-এ বিধানসভা ইলেকশন, তার আগে কলকাতা কর্পোরেশন ইলেকশন, তার আগে এজেন্ডা মেনলি ছিল বিরোধী, পুরো ইন্ডিয়ার বিরোধী পক্ষে, আমি শুধু বিজেপির কথা বলছি না, বিরোধী পক্ষে ছিল করোনা, আমফান। তার আগে কিন্তু বিজেপি বা বিরোধীদের কিন্তু সেই রকম জিনিস ছিল না, অ্যাপার্ট ফ্রম কাটমানি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন। এই ইস্যুগুলো, আপনার কাটমানির ইস্যুটাও সেইভাবে কিন্তু বিজেপি সাস্টেইন করতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের বড় ন্যাশনাল ইস্যু এসেছিল, একটা সিএ, একটা এনআরসি। সারা ভারতবর্ষ বুকে এই ইস্যু দাঁড়াবাদি ছিল, এবং সেই ইস্যুতে সারা ভারতবর্ষব্যাপী একটা দীর্ঘমেয়াদী লড়াই যুদ্ধ হয়েছে। পশ্চিমবাংলাতে হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাজ লেড ফ্রম দ্য ফ্রন্ট অপোজিশনে। এবং আবার বলি যে এই ইস্যুতেও কিন্তু যদি মানুষের জনমত দেখেন, আমার মনে হয়েছে এই জায়গায় কিন্তু তারা দে হ্যাভ টেকেন এ রং স্ট্যান্ড। কারা? যারা এই আন্দোলন করেছেন, তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে মাইনরিটি উইল বি অ্যাট স্টেক ইন দ্য কান্ট্রি। আমার মনে হয় না কোনো জায়গায় সিএ বা এনআরসি দেখেন, কোনো জায়গায় বলা হয়নি যে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে। বলা হয়েছে সংখ্যালঘুগুলো আছে, কিন্তু আমি আরও কিছু অতিরিক্ত মানুষ যারা আছে তাদের নাগরিকত্ব দেবো। এটা ইন্দিরাজির আমলে হয়েছে, বহু লোকের আমলে হয়েছে, সুতরাং এটা নাথিং রং, এবং এটা নিশ্চিত করে একটা শ্রেণীর মানুষের কাছে। অনেকজন বলে যে এটা বেসিক্যালি ক্রস বর্ডার বাংলাদেশ থেকে যারা আসছে সেই রিফিউজিকে বন্ধ করার জন্য। না, ঠিক কথা নয়। আবার বলছি যে এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতার আন্দোলন থেকে, স্বাধীনতার আগে থেকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন বেশ কিছু মানুষ যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছিল, অর্থাৎ সেই নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিজেপির যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা এতক্ষণ দেখছিলাম শ্রী মুকুল রায়কে, অকপটভাবে উনি বলে দিলেন স্ট্যান্ড পয়েন্ট কী আছে, বিজেপির স্ট্যান্ড পয়েন্ট কী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করছেন, কোথায় ভুল হচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার, যেখানে ঠিক করছেন সেখানে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং কোনো রকম যেখানে ঠিক করেননি সেখানে বলতেও উনি কিন্তু আটকাননি বা দ্বিধাগ্রস্ত করেননি। এই নিয়ে আমরা শেষ করছি আজকে আমাদের এই হার্ড পিচ। নমস্কার, দেখতে থাকুন সাধারণ নিউজ টিভি। নমস্কার।